নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। মালদা মুর্শিদাবাদে জনসভা করলেন দিদিমণি। চিরকালই উনি আবোল তাবোল বলেন, দিনকে রাত করেন, রাতকে দিন করেন, নিজেকে সিজারের পত্নীর মতো সব সন্দেহের ঊর্ধ্বে রাখেন, কখনো কখনো কল্পিত প্রতিপক্ষ খাড়া করে তাকে নিশানা করেন, মুসলমান ভাই বোনেদের বিজেপি জুজু দেখান, আবার সন্তর্পণে ওয়াকফ সম্পত্তি যেন umid.gov.in পোর্টালে আপলোড হয় সেই জন্য পিবি সেলিমকে আবার নির্দেশও দিয়ে দেন। আবার গর্জন করেন, আমরা তো মানছি না ওয়াকফ, কেন্দ্র আইন করেছে, আমরা তো সুপ্রিম কোর্টে গেছি, আমরা তো বিধানসভায় প্রস্তাব এনেছি। এটা বলেননি যে আমরা তো উস্কেওছি। সিদ্দিকুল্লাহ চৌধুরীর এত হিম্মত হয়, কলকাতার বুকে দাঁড়িয়ে বলছে যে কলকাতা ঢোকার সবকটা এন্ট্রি পয়েন্ট আমি আটকে দেব। এত বড় মাতব্বর চৌধুরী সাহেব হুমকি দিচ্ছে। সেই মঞ্চ থেকে এই চৌধুরী সাহেব বলেছিলেন, নবান্ন থেকে তাকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন যে এত বড় সভা করেছেন। মুর্শিদাবাদের শামসেরগঞ্জে হরগোবিন্দ দাস আর চন্দন দাসের মৃতদেহটা রাস্তায় পড়েছিল, ঢিলছোড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি, ওই ওয়াকফ আইনের বিরুদ্ধে প্রতিবাদে। দিদিমণি বলেছিলেন সব জানেন তিনি কারা কারা এই চক্রান্তে যুক্ত। বলছেন বিএসএফ 5,000 টাকা দিয়েছে বাচ্চা বাচ্চা ছেলেদের অশান্তি ছড়ানোর জন্য, তার কাছে সব প্রমাণ আছে। কবে বলেছিলেন? ওই ঘটনার পরে। কতদিন হয়ে গেল? 4-5 মাস। একবারও শুনেছেন দিদিমণির মুখে এই অমৃত বাণী? একবারও বলেছেন যে এবার আমি সব জানাচ্ছি কি হয়েছিল? এটাই হচ্ছে দিদিমণির রাজনীতি, মুখে এক কাজে এক। জঙ্গিপুর পুলিশ জেলা সুপার আনন্দ রায়কে বদলি করলেন, কারণ ওই 269 জনকে বোধহয় গ্রেপ্তার করেছিলেন, তার মধ্যে 268 জন ওই জেলার, একজন বোধহয় দক্ষিণ দিনাজপুরে। কোনো বহিরাগত ছিল না। এই সত্যটা বলে ফেলার জন্যই বোধহয় আনন্দ রায়কে সরিয়ে দিয়েছিলেন। এখন দিদিমণি হুমায়ুন কবিরকে দল থেকে সাসপেন্ড করেছেন। অতীতেও তিনি করেছিলেন। আমি হুমায়ুন কবির খুব লুজ ক্যানন। তিনি এত বড় নেতা নন যে তাকে নিয়ে খবরের কাগজগুলো এত নিউজ প্রিন্ট খরচ করছে, টেলিভিশনগুলো এয়ার টাইম খরচ করছে, সেটা তাদের ব্যাপার। আমি হুমায়ুন কবিরকে বিরাট পাপের নেতা বলতে রাজি নই, কিন্তু দিদিমণি তাকে নেতা বানিয়ে দিয়েছেন। বলছেন একজন কুলাঙ্গার থাকে যারা বিজেপির পয়সা নিয়ে ভোটের মুখে ক্ষতি করে, এরা কি অদল বদল নির্দল এরা দাঁড়াবে? আপনারা কালিদাস হবেন না, যে গাছে বসে আছেন সে গাছের ডাল কাটবেন না। আচ্ছা দিদিমণি, এই হুমায়ুন কবিরকে আপনি কাজে লাগাননি অধীর চৌধুরীকে হারাবার জন্য? এই হুমায়ুন যখন বলেছিলেন মুর্শিদাবাদে আমরা 70%, 30% হচ্ছে সনাতনীরা, আমরা সনাতনীদের ভাগীরথীর জলে চোবাতে পারি, ব্যবস্থা নিয়েছিলেন? এত বড় কথা বলে হুমায়ুন পার পেয়ে গেছে? নিতে পারেননি, কারণ আপনি ভোট কুড়ানি দিদি, আপনার শুধু ভোট চাই। আপনি মুর্শিদাবাদে গিয়ে আপনার একজন মন্ত্রী আখরুজ্জামান বিদ্যুৎ দপ্তরের প্রতিমন্ত্রী, আর একজন হচ্ছে নিয়ামত শেখ হরিয়ারপাড়ার বিধায়ক, তাদেরকে ফোন করে বলেছিলেন 4 ডিসেম্বর সকালে তৃণমূলের পার্টি অফিসে কলকাতায় পৌঁছে যেতে। পড়ি মরি করে, হ্যাঁ, মুখে দুমুঠো দিয়ে, নাকে মুখে দুমুঠো দিয়ে এরা দৌড়ে এলেন। দিদিমণি বলেননি কেন তাদেরকে জরুরি ভিত্তিতে তলব করা হয়েছে তৃণমূল ভবনে। তারা তৃণমূল ভবনে গিয়ে দেখেন যে দিদিমণির ভাই ফিরহাদ হাকিম আলো করে বসে আছেন, তার পাশে তাদেরকে বসতে বলা হয় এবং ফিরহাদ হাকিম বলেন যে বিজেপির এজেন্ডা হাতে নিয়ে হুমায়ুন কাজ করছে, তাকে সাসপেন্ড করা হলো, ইত্যাদি ইত্যাদি। বাবরি মসজিদের ক্ষত আবার পুনরায় তুলে আনতে চাইছেন হুমায়ুন।
কিন্তু আকরুজ্জামান এবং নিয়ামত শেখ কিন্তু জানতেনই না এইরকম একটা সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। দিদিমণি কায়দাটা কিরকম করলেন দেখুন, নিজের দলের সতীর্থকে জানালেন না যে হুমায়ুনকে সাসপেন্ড করার প্রেস কনফারেন্স ববি হাকিম করছেন, এবং তারা ওখানে গিয়ে অপ্রস্তুত হয়ে গেলেন। অর্থাৎ মুর্শিদাবাদের নেতাদের যে হুমায়ুনকে সাসপেন্ড করার পিছনে সমর্থন আছে সেই বার্তাটা দিলেন, বা দে ওয়ার ইন ডার্ক। এটাই হচ্ছে দিদিমণির কৌশল, যেখানে যেমন সেখানে তেমন। আজকে উনি বিজেপিকে খুব গালমন্দ করেন। কদিন বিজেপির সাথে ঘর করেছিলেন? সেই 98 থেকে 2004 পর্যন্ত বাজপেয়ীজি আপনার বাড়িতে এসেছিলেন, আপনার প্রয়াত মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করেছিলেন। সেই বাজপেয়ীজির পিঠে আপনি ছুরি মেরেছিলেন। কাকে মির্জাফর বলেন? নবাবের জেলায় গিয়েছিলেন, মাঝে মধ্যেই বলেন না এটা মির্জাফর গাদ্দার। রাজনীতিতে আপনার মতো মির্জাফর আর কটা আছে? কংগ্রেসের পিঠে ছুরি মেরেছেন, বিজেপির পিঠে ছুরি মেরেছেন। যে অটলজি আপনার বাড়িতে চলে এলেন, প্রশংসা করলেন আপনার মায়ের সাথে, পায়ে হাত দিয়ে প্রণাম করলেন, মালপো খেলেন, তাকেই পিঠে ছুরিটা মেরে দিলেন রাজনৈতিকভাবে। আবার বিপদে পড়ে বাজপেয়ীজির হাতে পায়ে ধরে প্রথমে দপ্তরবিহীন মন্ত্রী, তারপরে কয়লা মন্ত্রী হলেন। আবার সোনিয়া গান্ধীর সঙ্গে হাত মিলিয়ে 2009 লোকসভা লড়লেন, 11 লড়লেন, কংগ্রেসকে ছুরি মারলেন, কংগ্রেসকে নষ্ট করার চেষ্টা করলেন। এটাই আপনার ট্র্যাক রেকর্ড। তাই নবাবের জেলায় গেছিলেন তো, তাই মাঝে মধ্যে মির্জাফর বলেন না, একে মির্জাফর ওকে মির্জাফর। মানুষ জানে সত্যি মির্জাফরটা কে রাজনীতিতে। তাহলে মুর্শিদাবাদের অবস্থাটা কি তৃণমূলে, মালদায় কি, উত্তর দিনাজপুরে কি? শোচনীয়। মালদায় তৃণমূল কিন্তু খাতা খুলতে পারবে না যদি বিজেপি একটু ব্রেন অ্যাপ্লাই করে। পোলারাইজেশন করব বলে পোলারাইজিং ফিগারকে প্রচারে আনলে মুসলমানরা ভয় পেয়ে তৃণমূলের দিকে ঝুঁকতে পারে। কিন্তু যদি না হয়, বিজেপি তার রাজনীতি করুক, তার কনসলিডেশনের রাজনীতি করুক, কিন্তু উগ্র হিন্দুত্বের স্বর যেন মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুরে না শোনা যায়, এটা বিজেপিকে এনশিওর করতে হবে। তাহলে বিজেপিও সাফল্য পাবে, তৃণমূল সাফ হয়ে যাবে মালদা, উত্তর দিনাজপুর। উত্তর দিনাজপুরে 1-1টা পেতে পারে। মুর্শিদাবাদে 22টার মধ্যে 20টা আসন পেয়েছিল, সিঙ্গেল ডিজিট ক্রস করবে না। হুমায়ুন কোনো ফ্যাক্টর নয়, আবার হুমায়ুন ফ্যাক্টর। হুমায়ুন যদি একটা রেনবো কোয়ালিশন করে, বিভিন্ন জায়গায় ভোট কিন্তু ও টানবে। ও যদি মিমের সঙ্গে বা আইএসএফ এর সঙ্গে বা বাম কংগ্রেসের সঙ্গে একটা ব্রড বেসড অ্যালায়েন্স করে, তৃণমূলের কপালে দুঃখ আছে মুর্শিদাবাদে। দিদিমণি কি জানেন না? আমি জানি না জানেন কি জানেন না। উনি এখন সঠিক তথ্য পান না। ওনার চারপাশে যারা ঘিরে থাকে ওনাকে, তারা সবসময় বিভ্রান্তিমূলক তথ্য দেয় ওনাকে, যার সঙ্গে বাস্তবের কোনো সংস্পর্শ নেই। এইসব মেসেজ ওনাকে ফিড করা হয়। তাহলে হুমায়ুনকে আপনি শহীদ বানালেন, তার রাজনৈতিক উচ্চতাকে বাড়িয়ে দিলেন। আবার এই হুমায়ুনকেই আপনি ব্যবহার করেছিলেন অধীর চৌধুরীকে হারাবার জন্য। হুমায়ুন অত বড় কথা বলার পর কোনো পদক্ষেপই নিলেন না, ভোট করবেন। এখন যে হুমায়ুন বাবরি মসজিদ গড়ার ডাক দিয়েছে, আমার অনেক বন্ধু বান্ধব আছে মুর্শিদাবাদ জেলায়, এবং আমার দেশের বাড়িও মুর্শিদাবাদ, সালার। আমি কোনোদিন যাইনি, কিচ্ছু নেই এখন সেখানে আমাদের। তো সেখানকার লোকজন বলছে, দাদা হুমায়ুন যে ডাকটা দিয়েছে না বাবরি মসজিদের, মুসলিম মননে একটা আন্দোলন হয়েছে, মানে আলোড়িত হয়েছে। দেখুন, তাদের কাছে খুব স্পর্শকাতর বিষয় বাবরি। বিজেপি ওটাকে কি শৌর্য দিবস নাকি পালন করে? দিদিমণি তো সংহতি দিবস পালন করবেন, করতেই পারেন, বার্তা দেবেন। সেই প্রেক্ষিতে হুমায়ুন বলেছেন বাবরি মসজিদ করব। এর পিছনে
রাজনৈতিক মদত আছে, হুমায়ুনের রিসোর্সের কোনো অভাব নেই, কিন্তু তার এই ডাক গরিব খেটে খাওয়া প্রান্তিক মুসলমান মানুষদের আন্দোলিত করেছে। এর অভিঘাতটা শাসকের পক্ষে ভালো হবে না। হুমায়ুন হয়তো নিজে কিছু করতে পারবে না, কিন্তু শাসকের যাত্রা অনেক জায়গায় ভঙ্গ করবে, এটা লিখে রাখা যায়। তারপর এ রাজ্যের মুসলমান ভাইয়েরা তো দেখেছেন সীমাঞ্চলে কি হয়েছে। ওই তো রাজমহল পাহাড়ের ঠিক ওপারে পূর্ণিয়া, আরারিয়া, কিষানগঞ্জ 24টা বিধানসভা কেন্দ্র মহাগঠবন্ধন মুখ থুবড়ে পড়েছে। এনডিএ 14, মিম 5টা, যে আসনগুলো জিতেছে বড় মার্জিনে জিতেছে। এই মিমকেই মহাগঠবন্ধন বলেছিল বিজেপির বি টিম। তাহলে সীমাঞ্চলের মুসলমান ভাইয়েরা বোনেরা মিমকে কিন্তু বিজেপির বি টিম বলে মনেই করলো না। তারা স্বঘোষিত বিজেপি বিরোধীদের প্রত্যাখ্যান করে তথাকথিত বিজেপির বি টিমকে ভোট দিল, এবং মিম যে কেন্দ্রগুলোতে জিতেছে বিপুল ভোটে জিতেছে। তাহলে স্বঘোষিত বিজেপি বিরোধী, আবার অতীতে 6 বছর বিজেপির সঙ্গে ঘর করার ট্র্যাক রেকর্ড আছে, তারা এখানে মানে আমাদের রাজ্যে তৃণমূল বলছে আমরাই একমাত্র মুসলমান ভাই বোনদের রক্ষাকর্তা, আমরা আছি বলে বিজেপি আসতে পারছে না। আসলে ভয়টা তৃণমূলের বিজেপিকে নিয়ে, মুসলমানদের বিজেপিকে নিয়ে অতটা ভয় থাকার কোনো বাস্তব কারণই নেই। কারণ বিজেপি 21টা রাজ্যে নিজে বা শরিকদের সঙ্গে নিয়ে ক্ষমতা আছে, কোথাও দাঙ্গা হয় না। আর 11 বছর কেন্দ্রে মোদী সরকার আছে, কোথাও দাঙ্গা হয় না। এই বিজেপির জুজু দেখিয়ে তাদের মাথায় টুপি পরিয়ে ভোটটা নেবেন, বিনিময়ে কি দেবেন? বিদ্যুৎ প্রতিমন্ত্রী আকরুজ্জামান, উত্তর দিনাজপুরের একটা মন্ত্রী আছে হাফ মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী, লাইব্রেরি দপ্তর বরাদ্দ কত? 8 কোটি টাকা। ফিরাদ হাকিম মুসলমান সমাজের প্রতিনিধিত্ব করেন না, তিনি বরকাত গনি খান চৌধুরীও নন, তিনি আব্দুস সাত্তারও নন, তিনি জয়নাল আবেদিনও নন। তাহলে মুসলমানদের ভোট নেবেন 100টার মধ্যে 91টা, কাজের বেলায় কাজী, কাজ পুরোলে পাজি। আর যখন মন্ত্রিসভা গঠন হবে, বড় বড় পদগুলো কালীঘাটের 2 কিলোমিটারের ব্যাসার্ধের মধ্যে যারা থাকেন তাদের হাতেই দেবেন। আর মুসলমানদের ইমাম মুয়াজ্জিমদের ভাতা দেবেন, কিছু স্কলারশিপ দেবেন, হজে পাঠাবার জন্য ব্যবস্থা করবেন, না কিছু কন্ট্রাকচুয়াল এমপ্লয়মেন্ট। সাচার কমিটি বলেছিল ওয়াকফ সম্পত্তির সংখ্যা যা, এখন কি সেই সংখ্যাটা আছে? অনেকে বলছেন বহু সম্পত্তি বেহাত হয়ে গেছে। সাচার কমিটির রিপোর্টে বাংলায় মুসলমানদের আর্থসামাজিক পরিস্থিতি কি সেটা বলা হয়েছিল, হই পড়ে গেছিল, বামেরা মানতে চায়নি। আচ্ছা, 17 বছর পর বাংলার মুসলমানদের অবস্থার কতটুকু পরিবর্তন হয়েছে? বিভিন্ন স্বনামধন্য বেসরকারি সংস্থা, তার মধ্যে ডক্টর অমর্ত্য সেনের প্রতিটি ট্রাস্টও বাংলার মুসলমানদের অবস্থাটা নিয়ে রিপোর্ট দিয়েছে। দিদিমণি পড়েছেন সেই রিপোর্টটা? এত আপনি মুসলমান দরদি, এত আপনি অসাম্প্রদায়িক, এই দ্বিচারিতা মুসলমান সমাজের একটা অংশ ধরে ফেলেছে। দিদিমণির কাছে মুসলমান সমাজে প্রতিনিধিত্ব কারা করে? ইমাম মুয়াজ্জিম, শাহজাহান, জাহাঙ্গীর, কাইসার, মুদাসসারের মতো স্ট্রংম্যান। কিন্তু কাজী নজরুল ইসলাম প্রাক্তন পুলিশ কর্তা, মিরাতুন নাহার শিক্ষাবিদ, রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত অধ্যাপক মাসুম আক্তার, আরো অনেকে আছেন। এদেরকে দেখেন দিদিমণির সঙ্গে? দেখেন না। এদের গুরুত্ব নেই দিদিমণির কাছে। দিদিমণির কাছে গুরুত্ব শাহজাহান, জাহাঙ্গীর, কাইসার, মুদাসসার। দিদিমণি যে 100টার মধ্যে 91টা ভোট পেয়েছে, এই অঙ্ক কষে 4র্থবার মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্নে বিভোর। সেই স্বপ্ন কি তার সফল এবার হবে? মুসলমানরা কি আবার একটা হয়ে দিদিমণিকে পুনরায় ভোট দিয়ে 4র্থবারের জন্য মুখ্যমন্ত্রী করবেন? এই প্রশ্নের কোনো সোজা সাপটা উত্তর নেই। 21 সালের প্রবণতা বজায় থাকবে নাকি প্রবণতা বদল হতে পারে। তবে এটুকু বলতে পারি,
21 সালের পরিস্থিতির সঙ্গে 26-এর পরিস্থিতি আলাদা। মুসলমান সমাজের একটা বড় অংশ দিদির খেলাটা ধরে ফেলেছে। এই পুরো বিষয় নিয়ে কথা বলেছি প্রবীণ রাজনৈতিক বিশ্লেষক অমিতাভ দত্তর সঙ্গে। কি বললেন তিনি শুনেন। অমিতাভ দা, হুমায়ুন কবিরকে সাসপেন্ড করলো, হুমায়ুন নানা দল করা লোক, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কার্যতকে শহীদের মর্যাদা দিয়ে দিলেন। আর হুমায়ুন হুঁশিয়ারি দিয়েছেন মুর্শিদাবাদের তৃণমূলকে সিঙ্গেল ডিজিটে নামবে। তাহলে মুসলিম ভোটের মধ্যে কি কোন রকম একটা মন্থন চলছে? মুসলিম ভোট তো পশ্চিমবাংলার নির্ণায়ক নয়। মুসলিম ভোট পশ্চিমবাংলার শুধুমাত্র নির্ণায়ক নয়, এটা একটা সরকার তৈরি করার মূল যন্ত্রও বটে। সুতরাং সবাই বিরোধী শাসক মুসলিম ভোট নিয়ে এখন রয়েছেন, তাতে আর আশ্চর্য কি আছে। তবে এই মুহূর্তে হুমায়ুন কবির কি করছেন এটা সাধারণ মানুষের বোধগম্য হবে না, বা রাজনৈতিক মহলও এটা বুঝতে পারবে না। তবে যেটা খবর আছে তার পিছনে নেতারা কাজ করছেন, ভিন্ন দলের নেতারা কাজ করছেন, এবং একটা প্ল্যান অনুযায়ী হুমায়ুন কবির এই সমস্ত কাজ করছেন। না, তৃণমূলের ভোট ব্যাংক 100টার মধ্যে 91টা মুসলমান ভোট পেয়েছিল 2021-এ। সেই ট্র্যাডিশন কি তারা বজায় রাখতে পারবে? সেই পারফরমেন্স কি ধরে রাখতে পারবে? কি মনে হয়? এই মুহূর্তে আজকের দিনে তো না পারার কোনো কারণ দেখা যাচ্ছে না। আজকের দিনে এর ব্যতিক্রম কিছু মনে হচ্ছে না। হুমায়ুন কবিরের সে রিচ নেই। যদি সে রিচ থাকতো, যদি হুমায়ুন কবিরের কথা বলেন, তাহলে সে বারবার বিভিন্ন দল করতো না, নিজেই দল করে দিত। না, আমি শুধু হুমায়ুনের কথা বলছি না, ওভারঅল মুসলিমদের মধ্যে কিন্তু একটা মোহভঙ্গ হয়েছে। এই যে ওয়াকফ সংশোধনী আইন মানবো না বলে মেনে নিল, এখন উল্টোপাল্টা কথা বলছেন দিদি। এই ঘটনাগুলো কি প্রমাণ করে? আর মুর্শিদাবাদে কংগ্রেস তো শক্তিশালী, মালদাতেও শক্তিশালী অন্য জায়গার তুলনায়। তো মুসলমানদের কাছে অল্টারনেটিভ আছে একটা। দেখুন, যেদিকে আপনি ইঙ্গিত করতে চাইছেন যে এই ভোট হয়তো প্রাথমিকভাবে বিজেপির দিকে যাবে কিনা, মুসলমান ভোট, অথবা বাম কংগ্রেস। দেখুন, যেখানে বাম কংগ্রেস বিজেপিকে হারানোর মতো অবস্থায় থাকবে, সেখানে মুসলমানেরা বাম কংগ্রেসকে ভোট দেবে। আর যেখানে তৃণমূল কংগ্রেস বিজেপিকে হারানোর মতো জায়গায় থাকবে, সেখানে মুসলমানরা তৃণমূল কংগ্রেসকে ভোট দেবে। মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুরের কিছু সিটে কংগ্রেস যদি শক্তি সঞ্চয় করে নিজেদের অবস্থানটা দেখাতে পারে, তাহলে মুসলমান ভোট পেয়ে কংগ্রেস কয়েকটা সিটে জিততে পারে। নইলে বাকি সিটগুলোতে তৃণমূল কংগ্রেসের ভোট পাওয়া, মুসলমান ভোট পাওয়া খুব বেশি প্রতিবন্ধকতা হবে বলে এই মুহূর্তে আমাদের কারোরই মনে হচ্ছে না। আর একটা ব্যাখ্যা আছে, যোগী আদিত্যনাথের মতো পোলারাইজিং ফিগার যদি মালদা, মুর্শিদাবাদ বা উত্তর দিনাজপুরে প্রচারে আসে, তাহলে 100টার মধ্যে 91টা ভোটই তৃণমূল পাবে। যদি এরকম পোলারাইজিং ফিগারকে বিজেপি প্রচারে না নামায় ওই জায়গাগুলোতে, তাহলে তৃণমূল খাতা খুলতে পারবে না মালদা, উত্তর দিনাজপুরে, এবং মুর্শিদাবাদে সিঙ্গেল ডিজিটে নেমে আসবে। এই ব্যাখ্যাটার সঙ্গে আপনি সহমত? দেখুন, যোগী আদিত্যনাথ, আমি এসব নিয়ে আলোচনা করতে আমি চাইছি না। যোগী আদিত্যনাথ তার মতো করে রাজনীতি করছেন, আর ভারতীয় জনতা পার্টি তার মতো করে রাজনীতি করছে। এখন উগ্র হিন্দুত্ববাদকে লাগিয়ে দিলে পোলারাইজেশন হবে, আর নরম হিন্দুত্ববাদ আর উগ্র হিন্দুত্ববাদ বলে তো কিছু নেই, যেটা আডবাণী বাজপেয়ীর সময় ছিল। এখন হিন্দুত্ববাদ মানে নরেন্দ্র মোদী, অমিত শাহের ব্র্যান্ডেরই হিন্দুত্ববাদ। এর বাইরে কারো কিছু অস্তিত্ব আছে বলে তো মনে হয় না। হিমন্ত বিশ্ব শর্মাও তো এদিক ওদিক যাচ্ছেন, যোগী আদিত্যনাথও যাচ্ছে, যারা মানে সেকেন্ড গ্রেড উগ্র হিন্দুত্ববাদ হিসেবে পরিচিত আছে। তাতে খুব বেশি পার্থক্য কি হবে? মূল হিন্দুত্ববাদ তো আরএসএস হাত থেকেও ছিনিয়ে নিয়ে চলে গেছে মোদী শাহ জিপি, তার উপরেই ব্যাখ্যা করে ভোট হবে।
তবে তৃণমূল কংগ্রেস সিঙ্গেল ডিজিটে নামবে, 0 হয়ে যাবে, এগুলো খুব সরলীকৃত ব্যাখ্যা। আসল কথা হচ্ছে মুসলমানরা সেখানেই তাকে ভোট দেবে। যেমন বিহারে সীমাঞ্চলে ভোট হয়েছে, যেখানে শক্তিশালী আছে এমআইএম ভোট দিয়েছে। এমআইএম গতবারেও 5টা পেয়েছিল, এবারেও 5টা পেয়েছে, কিন্তু গতবারে কয়েকটা সিট হারিয়ে এবারে অন্য সিটে জিতেছে। সেরকম হবে। তবে যে ঘটনাটা বিহারে ঘটেছে, যেখানে মুসলমানদের একটা সুইফট, একটা সফট কর্নার ছিল, সেটা নীতিশ কুমারের জন্য তৈরি হয়েছে, সেটা তো আর বিজেপি পার্টির জন্য হয়নি। মিম তো বিজেপির বি টিম বলে সবাই জানে, অন্তত বলে। সেই মিমকে মুসলমানরা ভোট দিয়ে দিল, আরজেডি কংগ্রেসকে দিল না। দেখুন বি টিম কি সফট ট্যালি, এই ব্যাখ্যাটা আলোচনা করতে গেলে অনেক কঠিন আলোচনা হয়ে যাবে। পশ্চিমবাংলায় যে বিরোধী দল তৃণমূল কংগ্রেস, সে 2014 সাল থেকে 2019 সালে যত নরেন্দ্র মোদীর বিরুদ্ধে বা বিজেপির বিরুদ্ধে পার্লামেন্টে বিল এসেছিল, সেখান থেকে সে ওয়াক আউট করেছিল। এমনকি গত 2024 সালের নির্বাচনে যদি তৃণমূল কংগ্রেস সেই স্ট্যান্ড না নিত, তাহলে ইন্ডিয়া জোট হয়তো নাও ভাঙতে পারত। ইন্ডিয়া জোট না ভাঙলে 2024 সালে যে রেজাল্টটা দেখা গেছে, এতে বিজেপি অ্যালিয়াস নরেন্দ্র মোদীজি ক্ষমতায় আসতে পারতেন না। কে বিটিম, কে সফট ট্যালি, রাজনীতিতে এইভাবে আলোচনা করে তো জনসমক্ষে করা যায় না। এইগুলো পলিটিক্যাল, তার যেটা স্বার্থ আছে সেই স্বার্থে সেটা চলবে। এখন তৃণমূল কংগ্রেস পশ্চিমবাংলায় ক্ষমতায় রয়েছে, এটা বিজেপির পক্ষে তো খুব ক্ষতিকারক নয়। আর কেন্দ্রে বিজেপি ক্ষমতায় রয়েছে, এটা তৃণমূল কংগ্রেসের পক্ষেও ক্ষতিকারক নয়। এটা তো খুব কমন আন্ডারস্ট্যান্ডিং না। আজকে ধরুন যদি গোয়াতে, ত্রিপুরাতে, আসামে বিভিন্ন জায়গায় যদি কংগ্রেস ভোটকে ডিভিশন করা না যায়, তাহলে সেখানে বিজেপির পক্ষে যেটা খুব মুশকিল আছে, একটা পরে একটা স্টেট হাতছাড়া হয়ে যাচ্ছে। এই প্রচেষ্টা তো উত্তরপ্রদেশেও হয়েছে, কিন্তু সেই জায়গাগুলো নোটার থেকে কম পেয়েছে, ত্রিপুরাতে নোটার থেকে কম পেয়েছে। এটা তো রেজাল্ট বলেছে, কিন্তু এফর্টটা তো ছিল। সেটা ত্রিপুরাতেও তাই হয়েছে, এফর্টটা তো ছিল। ইলেকশনের আগে যে এফর্টটা দেওয়া হয়, তাতে জনমানসের প্রভাব পড়ে। এখন বিহারে প্রশান্ত কিশোর যে আন্দোলনটা করেছেন বা ভোট দিয়েছেন, ভোটের প্রাক্কাল পর্যন্ত প্রশান্ত কিশোর সম্পর্কে অনেক ধোঁয়াশা ছিল। রেজাল্টটা অন্য কথা বলেছে। মানুষ কি করবে সেটা তো মানুষের হাতে রয়েছে। কিন্তু আপনি ন্যারেটিভটা তৈরি করা ভোটের আগে, এটা তো অনেক লোকে তৈরি করে না। আসামেও তো একই জিনিস, মেঘালয় একই জিনিস। এগুলো তো বোঝার আছে সফট ট্যালি, আর কে কার বিটিং, এখন সেই স্বার্থ অনুযায়ী সে তো চলবে। মহারাষ্ট্রে এমআইএম এর আরো বড় ভূমিকা, সেখানে তারা কিভাবে বিভিন্ন জায়গায় তারা মুসলিম ভোটকে তারা ভাগ করেছে। তাকে বিটিম বলছেন বা তার নিজের স্বার্থে ওবিসি কি করেছে। ওবিসির যখন প্রয়োজন হয়েছে তখন সে সফট ট্যালি হিসাবে কাজ করেছে, বিটিম হিসাবে কাজ করেছে। সেটা তৃণমূল কংগ্রেসও করতে পারে তার নিজের দলের বা তার নেতার স্বার্থ রক্ষার জন্য। এটা তো রাজনীতি, এটা তো পলিটিক্স, এটা তো সাধারণ বোধগম্য জিনিস না যে ক্ষমতা কি করে, হাউ টু শেয়ার পাওয়ার। এ তো জটিল জায়গা এখানে, এটা তো কূটনীতি। থ্যাংক ইউ অমিতাভ দা। হ্যাঁ, নমস্কার। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision.